71-এর 16ই ডিসেম্বর যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হলো, সেই বাংলাদেশের স্বাধীনতা 40তম বর্ষে পদার্পণ করল। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এসেছিল পূর্ব পাকিস্তানের আপামর বাঙালির সেই কাঙ্ক্ষিত মুক্তি, সেই স্বাধীনতা। 40 বছর আগে আজকের দিনই বিজয় দিবস হিসেবে পালন করা হয়। সেদিনে সেই ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী ছিলেন অনেকেই সামিল হয়েছিলেন সেই রক্তক্ষয়ী সংগ্রামে। তাদের অনেকে আজ আমাদের মধ্যে নেই, অনেকে তখন ছোট ছিলেন, বা অনেকের স্মৃতিতে আজও অম্লান সেদিনের সেই উজ্জ্বল দিনগুলো। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি তেমন কিছু ব্যক্তিত্বকে, দুই বাংলার এমন কিছু মানুষজনকে যাদের স্মৃতিতে আজও উজ্জ্বল সেদিনের সেই রক্তক্ষয়ী সংগ্রামের দিনগুলি। তাদের সঙ্গে নিয়েই আজ আমরা ফিরে দেখব 71-এর সেই দিনগুলো। প্রথমে আলাপ সেরে নিই। আমার একদম ওদিকে রয়েছেন পূর্ণদাস বাউল। আমার মনে হয় এদের কারোর সাথেই নতুন করে আমার পরিচয় করানোর দরকার নেই। পাশে রয়েছেন পাপিয়া সার্ভার, এবং আমার এদিকে রয়েছেন শাহিন সামাদ, আর আমার পাশে রয়েছেন ডালিয়া নওশিন, বুলবুল ইসলাম এবং পার্থ ঘোষ। এদের সকলের সাথেই আমরা পরিচিত, তারা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সাংস্কৃতিক জগতে একটি বিশিষ্ট নাম। আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের অভিজ্ঞতার কথা, কিভাবে তারা দেখেছেন 71-এর সেই দিনগুলো। প্রথমে যাব পার্থ ঘোষের কাছে। যেহেতু তুমি সেই সময় বেতারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বেতারে প্রতি মুহূর্তে সম্প্রচারিত হতো তখনকার যুদ্ধের বিভিন্ন তথ্য, বেতারের ভূমিকাটা তখন কি ছিল, তোমার কি স্মৃতিতে কি আসছে? দেখো, সেদিনকার এই যে যুদ্ধ জয়ের পেছনে আকাশবাণী কলকাতা কিন্তু একটা বড় ভূমিকা ছিল। আমাদের মনে আছে তখন আমাদের খুব জরুরি ডিউটি দেওয়া হলো, এবং সেই ডিউটিতে সবসময় একটা মনিটর রুম করা হয়েছিল। সেই মনিটর রুম থেকে আমরা প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন দেশ কি বলছে এই দিনটা, এই বাংলাদেশ যুদ্ধ সম্পর্কে এবং এই স্বাধীনতা সম্পর্কে। কোন কোন দেশ স্বীকৃতি দিল, বাংলাদেশকে স্বাধীনতা বলে স্বীকৃতি দিতে হয়, তো আন্তর্জাতিকভাবে কোন কোন দেশ দিল তার লিস্ট করছি আমরা তখন। শুধু তাই নয়, এই সময় কালুরঘাট থেকে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা তৈরি করা হয়েছিল, যার অন্যতম হোতা ছিলেন বেলাল মাহমুদ এবং আরো কয়েকজন ছিলেন তার সঙ্গে ছিলেন, সেই সময় তারা যে অনুষ্ঠান প্রচার করত, আমরা দিনে রাত তাকে করতাম, মনিটর করে রেকর্ড করতাম। অনেকে জানে না, তখন মুজিবনগর থেকে ব্রডকাস্ট করা হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। পরবর্তীকালে ওটাতে 1 কিলোওয়াট ছিল, একটু বেটার যাতে শোনা যায় এরকম একটা মুজিবনগর থেকে। এই মুজিবনগরটা কোথায় সেটা অনেকে জানে না। এই এটা ছিল, আমি জানি না, মন্ত্রগুপ্তি একসময় ছিল আমাদের, যেটা আমরা বাইরে ডিসকাস করব না। এখন স্বাধীন বাংলা বেতার করে মাথা উঁচু করে 40 বছর পার করে যুবক হয়ে গেছে, সেই জন্য এখন সে মন্ত্রগুপ্তিটা অতটা চলে না। সেটা হচ্ছে এই যে বালিগঞ্জ সার্কুলার রোডে একটি বাড়িতে তখন এই বেতার কেন্দ্র তুলে আনা হলো, এবং সেখান থেকেই নিয়মিত প্রচার করা হতো। সেখানে জল্লাদের দরবার বলে একটি অনুষ্ঠান হতো, আরো নিউজ পড়া হতো, আরো অনেকে নিউজ তৈরি করতেন। আমার কাছে তার বইটি, দলিলটি আমি নিয়ে এসেছি সঙ্গে করে, আজকে দেখানোর প্রয়োজন নেই, কিন্তু তাতে সমস্ত ডিটেলস ছিল যে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিভাবে কাজ করেছে স্বাধীনতা সংগ্রামে। শুধু আকাশবাণী কলকাতা না, একটা দেশ 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি যে বীজটি রোপিত হয়েছিল, এবং এই ঢাকা মেডিকেল কলেজের সামনে যে হত্যাকাণ্ড হয়েছিল, তাতে জব্বার, বরকত, সালাম, রফিকুল এরকম অনেকগুলি যুবক চিরনিদ্রায় শায়িত হয়েছিল। তখনই কিন্তু এই বিক্ষোভটি জানা বেঁধেছিল, যখন বলা হয়েছিল না উর্দু হবে এদেশে মাতৃভাষা, পূর্ব বাংলা মাতৃভাষা। তারা মেনে নেয়নি,
তারা মায়ের ভাষাকে, তারা নিজের ভাষাকে তারা সম্মান দিতে চাইছিল এবং সেই সোচ্চারে তারা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের বিরুদ্ধে তার জন্যে তারা শাস্তি পেয়েছিল মৃত্যু। পৃথিবীতে নিজের ভাষাকে ভালোবেসে এমন মৃত্যুবরণ করা খুব কম বোধহয় ইতিহাস আছে। এবং শুধু তাই নয়, তারপর থেকে যে দানা বেঁধেছিল, ভারী সুন্দর একটা ছবি এঁকেছিলেন, আমার ভদ্রলোকের নামটা মনে নেই। একটা গরু, তার দুধ দোয়া হচ্ছে এবং তার দুটো পা পূর্ব বাংলায় আর দুটো পা পশ্চিম পাকিস্তানে। তার ফলে যে দুধটা এরা পূর্ব বাংলা থেকে ঘাস বিচালি সব খাওয়াচ্ছে, খোল টোল খাওয়াচ্ছে, আর গরুর দুধটা দুইয়ে নিচ্ছে পশ্চিম পাকিস্তান। এই যে বঞ্চনাটা ছিল, এই বঞ্চনাটা যখন মানুষ বুঝতে পারলো যে তাদের যা চাওয়া যাচ্ছে একই পাকিস্তান, কিন্তু যখন যা চাওয়া যাচ্ছে তারা সর্বসময় বঞ্চিত হচ্ছে, এই বিক্ষোভটা দানা বেঁধেছিল। এবং দানা বাঁধার ফলে একটা এমন জায়গায় পৌঁছেছিল এই প্রতিবাদটা, সেটা কিন্তু একদিন যুদ্ধে পরিণত হলো। আমরা একটু বুলবুল ভাইয়ের কাছে যাই। বুলবুল ভাই, সেই সময় আপনি ঢাকায় ছিলেন। আমি ঢাকায় ছিলাম না, আমি তো আমার বাড়ি সিরাজগঞ্জ এবং আমি সেখানে ছিলাম তখন। আমার বয়স তখন ছিল 8-9 বছর বয়স, আমার তখন খুবই ছোট। এখানে আর যারা আছেন তারা সবাই তখন যুবক ছিলেন, টকবগে যুবক ছিলেন, কিন্তু আমি ছিলাম আমাদের বুড়ো বানিয়ে দিচ্ছি। তো ওদের স্মৃতি অনেক বেশি প্রকট হবে সেই দিক থেকে। তো কিন্তু আমার সমস্ত কিছু মনে আছে সেই সময়কার। তখন কি অনুভূতি হতো? সেই সময় আমার এখনো সেই স্মৃতি মনে পড়লে গা শিউরে ওঠে। এবং আমি এখনো আমার সিরাজগঞ্জ শহর, পুরো শহর জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানিরা, একটি বাড়িও ছিল না যেটা পোড়ানো হয়নি। সিরাজগঞ্জ। এবং তার পাশেই আমাদের শহরের বাড়িটাও পুড়ে গেল। আমরা গ্রামের বাড়িতে আশ্রয় নিলাম, পরের দিন আমাদের গ্রামের বাড়ি পুড়িয়ে দিল, আমাদের পুরো গ্রাম পুড়িয়ে দিল। আমি এখনো মাঝে মধ্যে আমাদের বাড়িতে সেই অনুভব করি সেই পোড়া গন্ধ। এবং এদিকে আমাদের বাড়ি পোড়াচ্ছে, এদিকে আমরা পালাচ্ছি। এবং সে কি বিভৎস, আমরা পালাচ্ছি এবং পাকিস্তানের গুলি করছে, গুলির আওয়াজটার শোষ আওয়াজটাও আমরা শুনতে পাচ্ছি যে গুলিটা উড়ে যাচ্ছে। সেরকম একটি অবস্থার মধ্যে আমরা 9টি মাস পালিয়ে বেরিয়েছি, আতঙ্কে বেরিয়েছি। এবং আমার মনে আছে যে আমার তখন 8 বছর বয়স, আমি আমাদের পরিবারের 4টি প্লেট, কাঁচের 4টি প্লেট আমি মাটিতে পুঁতে রেখেছিলাম। এছাড়া আমাদের কোনো সম্পদ ছিল না, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল।